This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাদের টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখবো সমস্ত গুরুত্বপূর্ণ খবরে, কিন্তু শুরুতে দেখে নেব রাজ্যের গুরুত্বপূর্ণ 9টি খবর এক ঝলকে। ইসকন সংগঠককে গ্রেফতারের প্রতিবাদ পথে বিজেপি। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ডাক শুভেন্দু অধিকারীর। আগামীকাল হিন্দু জাগরণ মঞ্চের মিছিল সভা। সন্ন্যাসীকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করার হুঙ্কার বিরোধী দলনেতার। করণদিঘিতে আবাস যোজনার সমীক্ষায় বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার। সমীক্ষকদের ভুল বোঝানোর অভিযোগ। সমীক্ষার পর উত্তপ্ত এলাকা। প্রতিবাদ করাতে দলবল নিয়ে হামলা, লুটপাট চালানোর অভিযোগ। আহত 5। করণদিঘি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে উত্তেজনা। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম তিনি আবার তৃণমূলের ব্লক সভাপতি, অথচ লিস্টে নাম নেই যোগ্যদের। অভিযোগ গোঘাটে এলাকায় দেখা গেল কারণ মাটির বাড়ি কেউ বাস করছেন ত্রিপল দিয়ে ঘেরা ঘরে। আবেদন জানালেও ঘর না মেলার অভিযোগ। পাকা বাড়ির মালিক ব্লক সভাপতির নাম লিস্টে কিভাবে, প্রশ্ন বঞ্চিতদের। বিজেপি করায় আবাসের টাকা না পাওয়ার অভিযোগ। ভাঙা ঘরে বাস বৃদ্ধ দম্পতির। কালা 2 নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ বিজেপি করাতে তালিকায় নাম থাকলেও ঘরের টাকা পাননি তারা। পঞ্চায়েতের সাফাই সবটাই প্রশাসন দেখছে। কাটমানি না পাওয়াতেই ঘর দেয়নি তৃণমূল, কটাক্ষ বিজেপি। জমি বিবাদকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র। মালদার রতুয়া দুপক্ষের সংঘর্ষে তুলকালা। বাঁশ লাঠি ধারালো অস্ত্র দিয়ে হামলা। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আহত প্রায় 10। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে গলসিতে জ্বলল আগুন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দলেরই জেলা সহ সভাপতি জাকির হোসেনের অনুগামীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার জাকির হোসেনের। চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছে প্রয়াগ গ্রুপের 2 ডিরেক্টর। গতকাল বাসুদেব বাগচি ও অভিক বাগচির বাড়িতে তল্লাশি চালায় ইডি। গতকাল নিউ আলিপুর বেহালের বাড়িতে তল্লাশির পর গ্রেফতার 2 ডিরেক্টর। কলকাতা থেকে গ্রেফতার বাসুদেব বাগচি। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে আরেক ডিরেক্টর অভিক বাগচি। ধৃত 2 জন সম্পর্কে বাবা ছেলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খলা। মাস কমিউনিকেশন বিভাগে তালা পড়ুয়াদের খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ। 2 অধ্যাপকের শোকজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গতকাল রাতে ক্যাম্পাসে ডিএসএফ এসএফআই সংঘর্ষ। আহত 5 পড়ুয়া। একে অপরের বিরুদ্ধে ফ্লেক্স পোস্টার ছেড়ার অভিযোগ। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেইনজাইলের সতর্ক বার্তা। লক্ষ্য তামিলনাড়ু। বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই, তবে সপ্তাহান্তে উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ফের মেঘ ঢুকলে রাতের তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে জেলাতেও। ফটোশুটেও ফাঁদ পাতা। বুঝতে পারেননি নাবালিকা মডেল। ফটোগ্রাফার অয়ন দাসের কাছে পোর্টফোলিও বানাতে যান ওই উঠতি মডেল। টপলেস শুট করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। রাজি না হওয়ায় মারধরও করা হয় বলে অভিযোগ জানিয়েছেন নাবালিকা মডেল। আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় দেখিয়ে শাসিয়ে আমাকে বলা হয় যে তোমাকে এরকম টাইপসের একটা টপলেস শ্যুট করানো হবে। এবার সেই মুহূর্তে যেইভাবে সে টপলেস শ্যুটটা আমাকে বলে, আমার ভয় পেয়ে এবং কোথাও গিয়ে আমি 50,000 টাকাটা এইভাবে দিয়ে দিয়েছি, যেহেতু দিয়ে ফেলেছি তো আমি সম্পূর্ণ পোর্টফোলিও পাবো না এটা ভেবে, এবং উনি আমাকে যেই পরিমাণ ভয় দেখিয়েছেন এইভাবে বিভিন্নভাবে, না উনি দেবেন না, শুধুমাত্র অয়ন দাস একমাত্র উনিই ছিলেন শ্যুটটার সময়। তখন আমাকে বলা হয় টপলেস, কিন্তু ফ্রন্ট ব্যাক কিছু না কিছু ড্রেস থাকবে, কিন্তু উনি আমাকে দিয়ে জোর জবরদস্তি কিছু শ্যুট করান। ইনফ্যাক্ট আমি যখন না করতে চাই, যখন আমি ব্যাক সাইডে বা ফ্রন্ট সাইডে যখন না দিতে চাই, জামা যখন না খুলতে চাই, তখন উনি আমার গালে চড় মারেন, আমার চুলের মুঠি ধরেন, আমাকে ফিজিক্যালিভাবে অত্যাচার করেন, টর্চার করে যাকে বলা হয়। এই সবগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম আর বিভিন্ন জায়গায় এইভাবে ছেড়ে দেওয়ার আমাকে ভয় দেখান। এইভাবে আমাকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যার বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ যে ফটোগ্রাফারের বিরুদ্ধে এই অভিযোগ, তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? সরাসরি বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি দীঘা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছে। দীঘা, এই ফটোগ্রাফার তিনি তার কোনো রিয়াকশন জানাচ্ছেন এখনো পর্যন্ত?
দেখো, আমি এখনো তার বাড়ির আশপাশেই আছি, কিন্তু তাকে কেউ এই এলাকায় চেনেন না বলে দাবি করছেন। এটা হচ্ছে সরসুনা পর্ণশ্রী থানা, যদিও সরসুনা শ্যামসুন্দর পল্লী। ঘটনাটা ঘটেছে যেদিন, সেই দিনই তিনি যে অভিযোগকারিনী মডেল, তিনি গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেটা হচ্ছে 29 অক্টোবর, এবং 2রা নভেম্বর সেটা এফআইআর হয়। আর আজকে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ। এখনো পর্যন্ত একজন নাবালিকা যার বিরুদ্ধে এরকম অভিযোগ, গুরুতর অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু পুলিশ কোনো রকম অ্যাকশন নেয়নি। কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, 28 দিন পরে যে অভিযুক্ত, তিনি যদি অভিযোগ না হতেন, তাহলে তিনি আজকে আলিপুর আদালতে অ্যান্টিসিপেটরি বেলের জন্য শুধু আবেদন নন, তিনি একাধিক আইনজীবী নয় আবেদন করেছেন। শুধু এই নাবালিকা নয়, আমি আরেকটি অভিযোগপত্র পাঠিয়েছি, যেখানে আরেক মডেল, তিনিও কিন্তু একই অভিযোগ জানিয়েছেন। এবং আমি যে নাবালিকার কথা বলেছি, তিনি যেখানে বলেছেন যে তাকে যে ধরনের বাধ্য করা হয়েছে সেটা নয়, তিনি একটি র্যাকেটের কথা বলেছেন, যে র্যাকেট নাকি টলিউড ইন্ডাস্ট্রিতে যারা উঠতি মডেল আসে তাদেরকে যে পর্নোগ্রাফি যে ভিডিও সেই শ্যুট করতে বাধ্য করা হয়, নাহলে মারধর করা হয়। আমি অভিযোগকার যিনি অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে, বা মডেল যাকে অভিযুক্ত বলে, বা যার এগেনস্টে অভিযোগ এনেছেন, তাকে আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু তার যে কটি মোবাইল নাম্বার সব কটি গত কয়েকদিন ধরে বন্ধ, এবং তিনি আজকে আলিপুর আদালতে যাবেন বলে আমরা জানতে পারছি। কিন্তু আমি তার বাড়ির কাছাকাছি রয়েছি, শ্যামসুন্দর পল্লীতেই রয়েছে। এখন দেখা যাক তাকে আমি পাই কিনা, বা তার পরিবারের কোনো রিঅ্যাকশন পাই কিনা। যদি তাকে খুঁজে পাওয়া যায়, যদি তার রিঅ্যাকশন পাওয়া যায়, দীক্ষা তুমি সেদিকটা দেখো। কিন্তু আমাদের দর্শকদের আরো কিছু তথ্য আমরা এক্ষেত্রে দিয়ে রাখি। যেমনটা দীক্ষা বলছিল, থানায় কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, পক্সো ধারায় মামলাও রুজু করা হয়। 28 দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। এখনো অভিযোগকারিনীর কাছে হুমকি ফোন আসছে বলে অভিযোগ। শুধু এই নাবালিকাই নন, অভিযুক্ত ফটোগ্রাফারের বিরুদ্ধে চলতি বছরের অক্টোবরেই অভিযোগ দায়ের করেছিলেন আরও এক মডেল। আমার মনে একটা র্যাকেট আছে, যারা এরকমভাবে নতুন নতুন মেয়েদেরকে বিভিন্নভাবে ফাঁসায়। মেন্টালি বলুন, ফিজিক্যালি থ্রেটনিং এসব হওয়ার পরে এক্সটর্শনও করা হয়, যার ফলে একটা কমপ্লেন লজ করে গল্ফগ্রিন থানায়। কিন্তু আসামি এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি। কমপ্লেনের পরে মেয়েটিকে বিভিন্নভাবে ফোন করা হচ্ছে, থ্রেটনিং আকারেই, বা কমপ্লেনটা তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার থেকে ওকে ফোন করা হচ্ছে। মহারাষ্ট্রে নজর রাখি, সেখানে মুখ্যমন্ত্রীর রেসে অনেক এগিয়ে দেবেন্দ্র ফডনবিস। শিন্ডে শিবিরের বিহার মডেলের দাবি অগ্রাহ্য বিজেপির। নীতিশের উদাহরণ সামনে রেখে মুখ্যমন্ত্রীদের দাবি একনাথদের। মহারাষ্ট্রকে বিহারের সঙ্গে মিলাতে নারাজ বিজেপি। পরে খবরে আসছি। এবার মুখপাত্র পদ থেকে সরানো হলো অরূপ চক্রবর্তীকে। শান্তনু সেনের পর কোপ অভিষেকপন্থী আরও এক মুখপাত্রের উপরে। শুধু অরূপ নয়, মুখপাত্র পদ থেকে বাদ কোহিনুর, সুদীপ রাহাও। নয়া মুখপাত্রের তালিকায় বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন। নয়া মুখপাত্রদের তালিকা নিয়ে দলের মধ্যেই চাপানুতোর। অরূপকে মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া নিয়ে দলের মধ্যে টানাপোড়েন কিন্তু শুরু হয়ে গেছে। শাসক দলে ফের প্রকাশ্যে এলো নবীন প্রবীণ দ্বন্দ্ব। জন্মদিনে অভিষেককে ছবি উপহার দেন অরূপ। অরূপকে সরানোর পিছনে কি কোনো সংযোগ রয়েছে? শাসক থেকে বিরোধী কে কি ভাবছে অবশ্যই জানার চেষ্টা করব। কেন শান্তনু সেনা এর আগে আমরা দেখলাম, আর এবার অভিষেকপন্থী আরও এক মুখপাত্র অর্থাৎ অরূপ চক্রবর্তী, তাকে কেন বাদ দেওয়া হলো? কেন, এর পিছনে কি কারণই বা থাকতে পারে? তবে শুধুমাত্র অরূপ চক্রবর্তী নয়, কোহিনুর, সুদীপ রাহা, তাদেরকেও কিন্তু মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, বিজেপি কি ভাবছে এই মুহূর্তে? আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আচ্ছা, মনে করা হচ্ছে যে অভিষেকপন্থী যারা নেতা তাদেরকেই মূলত বাদ দেওয়া হচ্ছে। দেখুন, অরূপ চক্রবর্তীর কথা বলছি, কোহিনুর, সুদীপ রাহা, তাদের সবাইকে মুখপাত্র পদ থেকে বাদ দেওয়া হয়েছে। এটা আপনি কিভাবে দেখেন? দেখুন, এটা একটি দলের অভ্যন্তরীণ বিষয়। কাকে মুখপাত্র রাখবে আর কাকে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি করবে, কি কাকে এক্সিকিউটিভ জাতীয় কর্মসমিতি জানবে। আমি তো জাতীয় কর্মসমিতির লিস্ট দেখে, আমরাও তো একটা সাংগঠনিক স্ট্রাকচারে দল করি, তো আমি তো জাতীয় কর্মসমিতিতে তালিকা দেখে আমার তো হাসি পাচ্ছিল যে আমি এমন একজন জেলা সভাপতিকে দেখলাম যে জেলা সভাপতির কোনো কর্তৃত্ব নেই, তার উপরে কোর কমিটি বসানো আছে। সে জেলা সভাপতি জেলাতেই কাজ করতে পারে না কোর কমিটি না বললে, সেই জেলা সভাপতি আবার জাতীয় কর্মসমিতির সদস্য।
তো মানে এটা কোনো দলে হয়? তৃণমূল কি একটা দল? তৃণমূল হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মর্জি মাফিক চলে। আজকে মুখপাত্র থেকে বাদ দিয়েছে, কালকে দেখবেন সে হচ্ছে মুখ্যপাত্র হয়ে গেছে দলের। তো সুতরাং এ খুব অস্থায়ী বিষয়। কবে দেখবেন যে ম্যানেজিং ডিরেক্টর আর কোম্পানির মধ্যে সন্ধি হয়ে গেছে, আবার সব ঠিকঠাক হয়ে গেছে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো কাজ নেই। তবে হ্যাঁ, মুষল পর্ব শুরু হয়েছে, নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে। দুটি দপ্তর চেয়েছিলেন একজন, তাও তার পরমাত্মীয় তাকে দিচ্ছেন না। তো সমস্যা হচ্ছে সেটাই। মানুষ, বাংলার মানুষ দেখছেন, তিতিবিরক্ত হয়ে আছেন, এবং বাংলার মানুষ ঠিক করেছেন যে চোরেদের সঙ্গে থাকবেন না, দুর্নীতিবাজদের সঙ্গে থাকবেন না, অভয়ার বিচারকে যারা ভ্রষ্ট করছে তাদের সঙ্গে থাকবেন না, এবং বাংলা বদলাবে, বাংলাতে পরিবর্তন আনবে। ধন্যবাদ। আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, বিজেপি নেতা, তিনি তার মতামত জানালেন এবং তিনি সম্পূর্ণভাবে যেটা বলছেন এটা তৃণমূলের নিজেদের মধ্যে বিষয়, কিন্তু যে দ্বন্দ্বের কথা বলছেন সেটা প্রকাশ্যে চলে আসছে, সেটা সকলে বুঝতে পারছে। এটা বিজেপির তরফ থেকে বারংবার বলা হয়েছে, আজকেও তাই। কিন্তু এই নিয়ে তৃণমূলের মধ্যে নেতারা কি বলছেন সেটা যেমন জানার রয়েছে, কারণ একটা দলের মধ্যে যে দ্বিধা বিভক্ত হয়েছে সেটা ক্রমশই যেন আরও বেশি মানে স্পষ্ট হচ্ছে দিনের পর দিন। কারণ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আমরা ব্রেক করলাম, সেখানে এই প্রশ্নটা আরও একবার উঠছে। জানি যারা এই মুহূর্তে TV9 বাংলার দর্শকরা দেখছেন তারাও বিষয়টি ভাবছেন, কারণ অরূপ চক্রবর্তী এবং অন্যদিকে কোহিনূর, সুদীপ রাহা মুখপাত্র পদ থেকে তাদেরকে বাদ দেওয়া হলো। কিন্তু শুধু বাদ নয়, এখানে অ্যাডিশনও কিন্তু হয়েছে। নয়া মুখপাত্রের তালিকায় বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন এসেছে। নয়া মুখপাত্রের তালিকা নিয়েই দলের মধ্যেই একটা চাপানোতর শুরু। আরো একটা ব্রেকিং নিউজ, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা নেতানিয়াহুর। আপাতত হিজবুল্লাহর উপরে হামলা চালাবে না ইসরায়েল। সিকিউরিটি ক্যাবিনেট দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে জানান নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতিতেও একাধিক শর্ত রেখেছে ইসরায়েল।